সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়ন ক্লাসে আমি নারায়ণ সাহা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, অমৃতা মহাবিদ্যালয়, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জৈব রসায়নে যে সকল বিক্রিয়া সংঘটিত হয় তাদের শ্রেণীবিভাগ নিয়ে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আলোচনা করব, সেটি হল প্রতিস্থাপন বিক্রিয়া। এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে তোমাদের পরীক্ষায় এর মেকানিজম এসে থাকে। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের আলোচনা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথমে আমরা তার সংজ্ঞাটা দেখব, তারপরে শ্রেণীবিভাগ, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে শুরু করি যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় জৈব যৌগের অনুষ্ঠিত একটি পরমাণু বা মূলক অপর একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে জৈব বিক্রিয়ায় বা যে বিক্রিয়ায় কোন জৈব যৌগের একটি অংশ, সেই অংশটি হতে পারে পরমাণু বা মূলক, সেটি যদি অন্য একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই বিক্রিয়াকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু দুই ধরনের। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে বলা হয় SN, তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SN। আরেকটি হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SE, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SE। আমরা এই দুটো বিক্রিয়ারই মেকানিজম আলোচনা করব। আজকে আমরা দেখব কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আবার দুই ধরনের। এখন যদি বলা হয় কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, তা হচ্ছে যে বিক্রিয়ায় কোন জৈব যৌগের একটি পরমাণু বা মূলক যদি কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ নিউক্লিওফাইল দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি ইলেকট্রন আকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত আমরা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে দেখে থাকি, দেখব, সেগুলো যখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এখন আমরা দেখব, আজকে দেখব SN1 এবং SN2 বিক্রিয়া। অর্থাৎ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় আবার দুই ধরনের হয়। একটি হচ্ছে একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অপরটি দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো যে অ্যালকাইল হ্যালাইডের বেলায় কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের। এক একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে সংক্ষেপে বলা হয় SN1 রিঅ্যাকশন। SN1 এখানে আমরা ডান দিক থেকে যদি পড়ি যে 1 হচ্ছে একাণবিক, N হচ্ছে কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক, আর S হচ্ছে সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন। তার মানে একাণবিক কেন্দ্রাকর্ষী সাবস্টিটিউশন বিক্রিয়া। দুই দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SN2। 2 দ্বিআণবিক, N হচ্ছে কেন্দ্রাকর্ষী আর A হচ্ছে প্রতিস্থাপন।
তাহলে আমরা এখন এই দুই ধরনের বিক্রিয়া SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশলগুলো দেখব। আমরা এখন SN1 বিক্রিয়া কৌশল দেখব। প্রথমে আমরা এর সংজ্ঞাটা জেনে নিচ্ছি। যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN1 বিক্রিয়া বলে। যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার বা গতি শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে এবং সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এক্ষেত্রে যেটি নিউক্লিওফাইল তার ঘনমাত্রার উপর নির্ভর করবে না। একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে বিদায় এটিকে বলা হচ্ছে SN1 বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার আর একটা উদাহরণ দেখে নিচ্ছি। যেমন এটি একটি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। তোমরা দেখতে পাচ্ছ যে এই কার্বনের তিনটি অ্যালকাইল গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপ রয়েছে। টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড এর সাথে জলীয় একটা লঘু ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে। এদের বিক্রিয়ায় এই টারশিয়ারি অ্যালকোহল তৈরি হলো এবং পটাশিয়াম ক্লোরাইড তৈরি হলো। এক্ষেত্রে এই যে হাইড্রোক্সাইড নিউক্লিওফাইল এটি ক্লোরিন পরমাণুটাকে প্রতিস্থাপিত করে তার জায়গায় বসে দিয়েছে। এটি একটি SN1 বিক্রিয়ার উদাহরণ এবং এই বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখছি। বৈশিষ্ট্য নাম্বার 1, বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। আমরা যখন এর কৌশল দেখব তখন দেখব যে এটি দুই ধাপে সংগঠিত হয়। 2, অধিক স্থায়ী টারশিয়ারি কার্বন আয়ন গঠিত হয়। এক্ষেত্রে দুই ধাপে যখন হবে তখন প্রথম ধাপে স্থায়ী কার্বনীয় আয়ন তৈরি হবে, সে কথা বলা হয়েছে। 3, পোলার দ্রাবকে অর্থাৎ লঘু ক্ষারের জলীয় দ্রবণে সংগঠিত হয়। এটি সাধারণত পোলার দ্রাবকে সংগঠিত হয় যাতে অ্যালকাইল হ্যালাইডের ভাঙনটা তাড়াতাড়ি হয়। 4, অবস্থান্তর অস্থায়ী জটিল তৈরি হয় না, অর্থাৎ এক্ষেত্রে মধ্যবর্তী কোন জটিল তৈরি হবে না। অর্থাৎ এখানে মানে যেটা বলি ট্রানজিশন স্টেট, অর্থাৎ মধ্যবর্তী অবস্থা, অবস্থান্তর অবস্থা, ওই সময় কোনো জটিল তৈরি হয় না। আর 5 নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা ক্রম। আমি যদি অ্যালকাইল হ্যালাইড গুলোর উপর নির্ভর করে তাদের ক্ষেত্রে কোনটি অগ্রাধিকার পায়, সাধারণত টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের সবচেয়ে বেশি ঘটে, তার চেয়ে কম, তার চেয়ে আরো কম, তার চেয়ে একদম ঘটবেই না। অর্থাৎ যে কোনো টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়া সংঘটিত হবে, তাহলে আস্তে আস্তে সম্ভাবনা কমে যাবে। আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখন আমরা এই কৌশলটা দেখব। আমরা এখন SN1 বিক্রিয়ার কৌশল দেখব। একটা উদাহরণ দিচ্ছি। এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এবং ক্লোরাইড হলো টারশিয়ারি অ্যালকোহল। এই বিক্রিয়াটি দুই ধাপে সংঘটিত হবে। প্রথম ধাপে তৈরি হবে অধিক স্থায়ী একটি কার্বনিয়াম আয়ন। আমরা দেখাচ্ছি যে এই বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়। ধাপ 1, স্থায়ী কার্বনিয়াম আয়ন গঠিত হয়। যেমন এই টারশিয়ারি এটা অ্যালকাইল হ্যালাইড। এক্ষেত্রে এই কার্বন ক্লোরিন এই বন্ধনটির বিষম ভাঙন ঘটে। বিষম ভাঙন ঘটার কারণে এই বন্ধন ইলেকট্রন যোগ ক্লোরিন পরমাণু নিয়ে নেয়। ফলশ্রুতিতে এখানে একটি টারশিয়ারি কার্বনিয়াম আয়ন গঠিত হয়। আর আমরা
এর আগে জেনেছি যে কার্বনিয়াম আয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুস্থিত হচ্ছে কার্সেরি কার্বনিয়াম আয়ন, এবং এই ধাপটি খুব ধীরে ধীরে ঘটে। এরপরে ধাপ 2, যে কার্বনিয়াম আয়ন তৈরি হবে তখনই পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সাইড অংশটি আছে, হাইড্রোক্সাইড আয়ন, ওটা একটা নিউক্লিওফাইল কেন্দ্রাকর্ষী বিকারক। এই হাইড্রোক্সাইড সে কোন থেকে আসলো? পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে এসেছে। এ কি করবে? ওই কার্বনিয়াম আয়নকে খুব দ্রুত আক্রমণ করবে এবং এর ফলে টারশিয়ারি অ্যালকোহল গঠিত হচ্ছে। আর অবশিষ্ট যে দুটি আয়ন রয়ে গেছে, এর পটাশিয়াম আয়ন আর প্রথম ধাপের ক্লোরাইড আয়ন, এই দুটো মিলে পটাশিয়াম ক্লোরাইড গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে SN1 বিক্রিয়া কৌশল দুই ধাপে সংঘটিত হয়। ধাপ 1, সেখানে হচ্ছে একটি স্থায়ী কার্বনিয়াম আয়ন গঠিত হবে, এবং ধাপ 2, সেক্ষেত্রে ওই কেন্দ্রাকর্ষী বিকারকটি কার্বনিয়াম আয়নকে খুব দ্রুত আক্রমণ করবে। এই সকল ক্ষেত্রে এখন এই বিক্রিয়াটি কেন প্রথম ক্রম বা একান্তিক? যখন কোন বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় তখন ওই ধাপগুলোর মধ্যে যেটি ধীরে সংঘটিত হয় তাকে বলে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। অর্থাৎ বিক্রিয়াটি কোন ক্রমের হবে, কোন আনুগত্য হবে, সেটা ধীরগতির যে ধাপটি রয়েছে সে ধাপের উপরে নির্ভর করে। আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি যে ধাপ 1 এর যে বিক্রিয়াটি, এটি হচ্ছে ধীরগতির ধাপ, এবং এই ধাপে শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়ক অণু তথা অ্যালকাইল হ্যালাইড উপস্থিত রয়েছে। এই কারণে এই বিক্রিয়ার হার বা গতি এই অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে নির্ভর করবে। আর এই কারণেই এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে SN1 বা একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ যখনই টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড দেখবে তখনই বুঝতে হবে এক্ষেত্রে SN1 বিক্রিয়া করবে। তবে হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে যে নিউক্লিওফাইলটা যেন পোলার দ্রাবকে থাকে, অর্থাৎ জলীয় দ্রাবকে থাকে। জলীয় দ্রাবক না থাকলে কিন্তু এই প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে না। এরপরে আমরা দেখব SN2 বিক্রিয়া। আমরা এখন জানব SN2 বিক্রিয়া কাকে বলে। যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN2 বিক্রিয়া বলে। অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে দুটি বিক্রিয়ক থাকবে তাদের উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে যে বিক্রিয়ার গতি তাকে আমরা SN2 বিক্রিয়া বলে থাকি। যেমন যদি আমরা উদাহরণটি লক্ষ্য করি, মিথাইল ক্লোরাইড এর সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়ায় উৎপাদ তৈরি হল মিথাইল অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড। যথারীতি এখানে হাইড্রোক্সিল নিউক্লিওফিল সে কি করলো, ক্লোরিনটাকে প্রতিস্থাপন করলো এবং উৎপাদ তৈরি হলো। এই কৌশলটি, এই বিক্রিয়ার কৌশলটি এক ধাপে সংঘটিত হবে। এক্ষেত্রে এই বিক্রিয়ার হার মিথাইল ক্লোরাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। এ কারণে
এটিকে বলে SN2 বিক্রিয়া। এই বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হলো এটি এক ধাপে সংঘটিত হয়, অর্থাৎ SN1 বিক্রিয়া যেমন আমরা দেখেছিলাম 2 ধাপে সংঘটিত হয়, কিন্তু SN2 বিক্রিয়া এক ধাপেই সংঘটিত হবে। 2 বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড ও কেন্দ্রাকর্ষী বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। SN2 এর বেলায় বিক্রিয়া হার বিক্রিয়ক অ্যালকাইল হ্যালাইড এবং যে কেন্দ্রাকর্ষী বিকারক থাকে উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করবে, কিন্তু SN1 এর বেলায় শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করেছিল। এক্ষেত্রে কোনো কার্বনিয়াম আয়ন গঠিত হয় না। SN2 বিক্রিয়ার বেলায় কোনো কার্বনিয়াম আয়ন গঠিত হবে না, অথচ SN1 এর বেলায় কিন্তু কার্বনিয়াম আয়ন গঠিত হয়েছিল এবং ওটি ছিল মূল শর্ত। আর 4 এক্ষেত্রে অন্তর্বর্তী জটিল তৈরি হবে। SN2 বিক্রিয়া কৌশল আমরা যখন কৌশলটি দেখব তখন দেখব যে এক্ষেত্রে একটা মধ্যবর্তী অর্থাৎ মূল উৎপাদ তৈরির আগে একটি মধ্যবর্তী উৎপাদ তৈরি হবে, যাকে বলা হচ্ছে অন্তর্বর্তী জটিল। আর এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা ক্রম হবে মিথাইল হ্যালাইড, তারপরে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। অর্থাৎ যে সকল অ্যালকাইল হ্যালাইডে স্টেরিক বাধা সবচেয়ে কম তাদের ক্ষেত্রে SN2 ঘটে। স্টেরিক বাধা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডে কার্বন সাথে প্রতিস্থাপক যত কম থাকবে সেখানে স্টেরিক বাধা তত কম থাকবে। যেমন এখানে এই কার্বন সাথে 3টি হাইড্রোজেন আছে, এক্ষেত্রে স্টেরিক বাধা মোটেই নেই। স্টেরিক বাধা যত কম থাকবে সেক্ষেত্রে SN2 বিক্রিয়া কৌশল প্রাধান্য পাবে। এখানে একটি প্রাইমারিতে একটি অ্যালকাইল গ্রুপ থাকে, সেকেন্ডারিতে 2টি থাকে, টারশিয়ারিতে 3টি থাকে, ফলে এদিকে স্টেরিক বাধা বাড়তে থাকে এবং টারশিয়ারিতে স্টেরিক বাধা সবচেয়ে বেশি বিদায় সেক্ষেত্রে SN2 সংঘটিত হয় না, সেক্ষেত্রে SN1 বিক্রিয়া সংঘটিত হবে। আমরা এখন এর কৌশলগুলো দেখব। আমরা SN2 বিক্রিয়ার কৌশল এখন দেখব। যে আমি একটি বিক্রিয়া লিখলাম উদাহরণ হিসেবে মিথাইল ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়া প্রোডাক্ট মিথাইল অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে এটি এক ধাপে সংগঠিত হবে। দেখো কৌশলটি যে এক্ষেত্রে নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন যেটি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে, আর মিথাইল ক্লোরাইডকে আমরা একটু ত্রিমাত্রিক বিন্যাস এভাবে লিখলাম যে এই অর্থাৎ এক্ষেত্রে হাইড্রক্সি মূলক যে দিক দিয়ে অ্যাটাক করবে হ্যালাইড মূলকটি তার বিপরীত দিকে থাকবে, পুরো 180 ডিগ্রি কোণে থাকবে। অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইড আয়নটি কার্বনের যে পাশে থাকে ঠিক তার বিপরীত দিক থেকে কেন্দ্রাকর্ষী বিকারক আক্রমণ করবে। সেই জন্য আমরা এভাবে লিখলাম, আক্রমণ করলো এবং এই একটা মধ্যবর্তী যৌগ তৈরি হলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইড্রোক্সাইড ডট দিয়ে দেখা কার্বন, আবার ডট দিয়ে ক্লোরিন, এখানে আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ। এই অন্তর্বর্তী বা মধ্যবর্তী জটিলতাতে এখানে দুটো কাজ সম্পন্ন হয়। একটি হচ্ছে পুরাতন বন্ধন ভাঙতে থাকে এবং সাথে সাথে নতুন বন্ধন তৈরি হতে থাকে। অর্থাৎ এখানে বন্ধনের ভাঙ্গা গড়ার কাজ চলে। এখানে যে কার্বন সাথে ক্লোরিন এই বন্ধনটি আস্তে আস্তে ভাঙতে থাকে, একই সাথে কার্বনের সাথে হাইড্রক্সিলের নতুন বন্ধন
তৈরি হতে থাকে, এই জন্য কি বলে মধ্যবর্তী বা অন্তর্বর্তী জটিল। এই ধাপটা আস্তে আস্তে ঘটে। তারপরে যে মধ্যবর্তী জটিল তৈরি হয়ে গেল, তখন খুব দ্রুত এই প্রোডাক্ট তৈরি হচ্ছে মিথাইল অ্যালকোহল। এবং তোমরা একটা বিষয় খেয়াল করো যে অ্যালকাহাইডে হ্যালাইড আয়নটি কার্বনের যে পাশে ছিল, উৎপাদে হাইড্রক্সিল আয়নটি ঠিক তার উল্টা পাশে থাকে। এটিকে বলে ভাই ঝড়ে উল্টানো ছাতার মতো অবস্থা। ঝড়ে উল্টানো ছাতা, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এটাকে ছাতা সেই হিসাবে দেখাই, এই আর কার্বন ক্লোরিনকে যদি ছাতা হ্যান্ডেল হিসাবে দেখানো হয়, এখানে অবস্থাটা হচ্ছে ছাতার শেপ ঠিকই থাকবে, এই আর কার্বন হাইড্রোজেন বন্ধন হ্যান্ডেল। এই ছাতা যদি ঝড়ে উল্টে যায় এই অবস্থা ধারণ করে, এই জন্য একে বলে ঝড়ে উল্টানো ছাতা মতো অবস্থা। আমি আবার বলছি যে SN2 বিক্রিয়া কৌশল এক ধাপে সংঘটিত হবে এবং এক্ষেত্রে কোন কার্বনীয় আয়ন তৈরি হয়নি, বরং একটি মধ্যবর্তী যৌগ তৈরি হয়েছে। আর কেন SN2 বলা হয়েছে? কারণ ধীর ধাপটিতে দুইটি বিক্রিয়কের উপস্থিতি রয়েছে এবং এই বিক্রিয়ার হার এই দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। এই জন্য এটিকে বলা হচ্ছে দ্বি-আণবিক। দ্বি-আণবিক অর্থাৎ ধীর গতি ধাপে দুইটি বিক্রিয়ক উপস্থিত রয়েছে, এই জন্য এটিকে বলা হচ্ছে দ্বি-আণবিক। আর এই দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর এই বিক্রিয়ার হার নির্ভর করবে। তাহলে আমরা এখন দেখলাম যে SN1 এবং SN2 বিক্রিয়া কৌশল। এই বিষয়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখবে। এখন আমরা খুব সহজেই SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশলের মধ্যে তুলনা করতে পারব। যেমন SN1 বিক্রিয়া ঘটে 2 ধাপে, কিন্তু SN2 ঘটবে 1 ধাপে। SN1 এর বেলায় কোন অবস্থান্তর জটিল তৈরি হয় না, কিন্তু SN2 এর বেলায় অবস্থান্তর জটিল বা মধ্যবর্তী জটিল তৈরি হয়। এরপরে SN1 এ টারশিয়ারি কার্বনীয় আয়ন, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যাদের আছে সেক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে SN2 তে যেক্ষেত্রে প্রতিস্থাপক কম আছে, অর্থাৎ মিথাইল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, এদের ক্ষেত্রে SN2 প্রাধান্য পাবে। পোলার দ্রাবকে বা লঘু দ্রবণে নিউক্লিওফাইলের দ্রবণটা যদি লঘু হয় তাহলে হয় SN1, আর নিউক্লিওফাইলের দ্রবণটা যদি গাঢ় হয় তখন হয় SN2। এটা আমরা আজকে একদম দেখলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।